লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে 364। তার মধ্যে কে এল রাহুল আর ঋষভ পান্ত যে দুজন সেঞ্চুরিয়ান, তাদের মানে দুজনের ব্যাট থেকে সম্মিলিতভাবে এসছে 255। আর এছাড়া হিসাব করে দেখা যাচ্ছে 18টা রান ভারতের ওই ইনিংসে এক্সট্রা হিসাবে এসছে, মানে এই তিন খাত থেকে মোট এসছে 273 রান। তার মানে বাকি 9 ব্যাটার মিলে মোট মানে দ্বিতীয় ইনিংসে কন্ট্রিবিউট করেছে মোটে 91 রান। তাহলে একবার ভাবুন, এই কে এল রাহুল আর ঋষভ পান্ত যদি সেঞ্চুরিগুলো না করতেন বা এরকম গুরুত্বপূর্ণ সময় তারা মানে ভাইটাল পার্টনারশিপটা যদি না গড়ে তুলতেন ওই 195 রানের, তাহলে দ্বিতীয় ইনিংসে ভারতের কীরকম চরম মানে ব্যাটিং ভরাডুবি হতো। 100 রানও তো হিসাব করে দেখা যাচ্ছে তারা তুলতে পারতো না। মানে কে এল রাহুল আর ঋষভ পান্ত ওই জায়গায় মানে শুধু এই মানে একটা মানে 195 রানের জুটি দ্বারা করেনি, তাহলে ভারতকে এখনও এই টেস্টে মানে তাদের এই পার্টনারশিপটা বা তাদের ওই ইনিংস দুটো বাঁচিয়ে রেখেছে। আমি যদি কে এল রাহুলের ইনিংসটার দিকে একটু তাকাই, তিনি ওই তৃতীয় দিনের একদম শেষ বেলা থেকেই খেলাটা শুরু করেছিলেন। তিনি মানে শুধু নিজের ওই 137 রানের ওই মানে ভ্যালুয়েবল কন্ট্রিবিউশনটাই করেননি, একই সাথে তিনি কিন্তু তিনটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপও করে দিয়ে গেছেন। প্রথমে ওই সেকেন্ড উইকেটার সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে 66 রানের একটা অমূল্য পার্টনারশিপ করেছিলেন। মানে ওই পার্টনারশিপটা না হলে প্রথম দিকে যে জয়সওয়ালের উইকেটটা ভারত হারিয়ে ফেলেছিল, মানে আরও একটা বা দুইটা উইকেট যদি তখনই চলে যেত, ভারতই কিন্তু উল্টে মানে প্রবল চাপের মধ্যে পড়ে যেত। তো সেটাই কে এল রাহুল হতে দেননি। মানে সাই সুদর্শন যিনি মানে প্রচুর চাপের মধ্যে ছিলেন, তাকেও কিন্তু অ্যাট দ্য সেম টাইম গাইড করে কে এল রাহুলই খেলিয়েছেন। আর এরপর শুভমান গিলও কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারেনি। মানে ওই চতুর্থ দিনের খেলা শুরু হতে না হতেই তিনি ইনসাইড এজ হয়ে ওই জায়গায় বোল্ড হয়ে গেছিলেন। তারপর যখন ঋষভ পান্ত এলেন, ঋষভ পান্তের সাথেই কে এল রাহুল একটা ঐতিহাসিক পার্টনারশিপ করলেন 195 রানের। আর যে জুটিটার উপর ভর করে কিন্তু ভারত এই ম্যাচে মানে জয়ের এখনও স্বপ্ন বা আশা দেখছে। কে এল রাহুল একদম ইনিংসের শুরু থেকে চমৎকার কিছু শটস খেলেছেন। মানে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ড্রাইভের জন্য একটা আলাদা নিদর্শন তিনি এই পার্টিকুলার টেস্ট ম্যাচে দেখাচ্ছেন। চমৎকার কিছু ড্রাইভ শট খেলেছেন, কাভার ড্রাইভ থেকে শুরু করে স্কোয়ার ড্রাইভ, অন ড্রাইভ, অফ ড্রাইভ, এক্সিলেন্ট, মানে বিউটিফুল টু ওয়াচ। আর অপরদিকে মানে কাট শট বা আর কি পুল শট খেলতেও তিনি কোনোরকম কিন্তু কার্পণ্য বোধ করেননি। আর এছাড়া ব্রাইডন কার্স বা বেন স্টোকসকেও দেখেছিলাম তাকে মানে একবারে মানে ইয়র্কার লেংথের একটা বল করে মানে বেশ আর কি ভরকে দিতে, কিন্তু কে এল রাহুল ওগুলোকেও দেখলাম তার মানে ক্লাস এতটাই আর কি সলিড, মানে তার টেকনিক এতটাই আর কি হাই মানে টপ নচ, ওইগুলোকে তিনি আর কি খুবই মানে টাইমিংগুলো একবারে বুদ্ধিমত্তার সাথে করে অন ড্রাইভের মাধ্যমে ওগুলোকে কিন্তু বাউন্ডারিতে পাঠিয়েছিলেন। এরপর স্পিনারকেও দেখলাম তিনি ওই সুইপ খেললেন, পুল শট করলেন, ব্যাকফুটে গিয়ে মানে অসাধারণ আর কি কিছু চোখ ধাঁধানো শট খেলেছেন এই গোটা ইনিংসে কে এল রাহুল। মানে তিনি ওই জায়গায় কোনো রকম র্যাম শট থেকে শুরু করে কোনো মানে উল্টোপাল্টা বাজে শট, দৃষ্টি কটু শট এরকম তো মানে খেলার চেষ্টাই করেনি। একেবারে মানে বলতে গেলে ক্রিকেটের কপি বুক মেনেই তিনি প্রত্যেকটা শট নেগোশিয়েট করেছেন। আর খুব ধৈর্য সহকারে তার এই ইনিংসটাকে একবারে গুছিয়েছেন বলা যায়। মানে একটাও কোনো রকম মানে ফ্ল আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, একটা তিনি ওই জায়গায় একটা চান্স দিয়ে দিয়েছিলেন ঠিকই, ওই 58 রানের মাথায় ওই গালিতে ওই হ্যারি ব্রুকের কাছে একটা ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন। আর একটা দুটো ওই সূক্ষ্ম আউটসাইডেজ হয়েছিল, কিন্তু তিনি এতটাই সফট হ্যান্ডে খেলছিলেন, এতটাই সাবধানী ছিলেন নিজের এই পার্টিকুলার ইনিংসটা গড়ার সময়, মানে ওই মানে সফট হ্যান্ডে খেলার জন্য কিন্তু সেগুলো মানে স্লিপ ফিল্ডারদের কাছে একেবারে সরাসরি গিয়েও পৌঁছয়নি, বেশ অনেকটা আগেই ভাগেই দেখছিলাম ড্রপ হয়ে যাচ্ছিল। ওই একটা মাত্র চান্স দেওয়া ছাড়া কে এল রাহুলের এই 137 রানের ইনিংসটাকে আপনি একেবারে ফ্ললেসই বলতে পারেন। আর যে পার্টিকুলার ডেলিভারিতে তিনি আউট হয়েছিলেন ওটা কিন্তু মানে মানে যথেষ্ট ভালো ডেলিভারি ছিল, কোনো খারাপ ডেলিভারিতে তিনি মানে কোনো বাজে শট খেলতে গিয়ে কিন্তু আউট হননি। ওটা একটা শর্ট পিচ ডেলিভারি ছিল, কিছুটা আর কি বলটা মানে মানে লেট সুইং হয়ে আর কি ভেতরের দিকে ঢুকেছিল, ইনকামিং ডেলিভারি বলা চলে। তো কে এল রাহুল ওই লেট খেলতে গিয়ে আর কি তিনি ইনসাইডেজ হয়ে গেছিলেন। মানে তিনি তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে তখন মনে হচ্ছিল করুণ নায়ারের সঙ্গে একটা 46 রানের আবারও পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। মানে কে এল রাহুলের তখন মানে খেলা দেখে মনে হচ্ছিল তার ইনিংসটাকে আরও অনেক লম্বা করার মানে ইচ্ছা ছিল। তিনি ওই জায়গায় চেয়েছিলেন হয়তোবা 150 করতেই, ইভেন 200 রানের যদি তিনি মানে মানে কাছাকাছি পৌঁছে যেতে পারতেন মানে তাহলেই হয়তো তাকে ওই জায়গায় সবচেয়ে হ্যাপি দেখাতো। তিনি যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন মানে তার চোখে মুখে কিন্তু যথেষ্ট হতাশাই ফুটে উঠছিল। আর অপরদিকে ঋষভ পান্তের কথা আর কি বলবো। ঋষভ পান্ত মানে ওই পার্টিকুলার টাইমে তিনি যখন নেমেছিলেন শুভমান গিলের উইকেটটা ভারত কিন্তু খুঁয়ে ফেলেছিল ওই 92 রানের মধ্যেই, তিনটা উইকেট চলে গিয়ে টিম ইন্ডিয়ার উপর তখন কিন্তু বেশ ভালো মতো একটা চাপ সৃষ্টি হয়েছিল ওই চতুর্থ দিনের খেলার একদম শুরুর দিকেই। তো ঋষভ পান্ত কিন্তু মানে তার অ্যাজ ইউজুয়াল ওই নর্মাল ক্রিকেটটা তিনি খেললেন, একবারে মানে শুরুর থেকেই একবারে ওই স্টেপ আউট করে বড় বড় শট তিনি খেলতে থাকলেন। তার ফেস করা সেকেন্ড ডেলিভারিতেই ক্রিস ওক্সকে তিনি স্টেপ আউট করে ওই মানে একটা বাউন্ডারি মেরেছিলেন, কিন্তু সেটা আউটসাইডেজ হয়, লাকিলি তিনি ওই জায়গায় আর কি বেঁচে গেছিলেন। তারপরও 4টা পেয়েছিলেন। এরপরেও দেখলাম ক্রিস ওক্সকে তার ঠিক মানে নেক্সট ওভারেই আবার একটা স্টেপ আউট করে তিনি ওই মানে লং অফ অঞ্চল দিয়ে বাউন্ডারি মারলেন। ঋষভ পান্তকে আমি বলবো তার এই ইনিংসটা কিন্তু আপনি ওই কে এল রাহুলের মতো একবারে ফ্ললেস বলতে পারবেন না।
প্রচুর প্রচুর তিনি চান্স দিয়েছেন। হ্যাঁ, চান্স মানে দিয়েছেন, ওই একটা দেখেছিলাম টপ এজ হয়েছিল, ওই মানে ব্রাইডন কার্সকে একটা আর কি সুইপ শট খেলতে গেছিলেন তিনি, ওই লিডিং এজ হয়ে আর কি ওটা মানে ফাইন লেগের দিকে চলে গেছিলো, কিন্তু ওই পার্টিকুলার জোনে কোনো ফিল্ডার ছিল না বলে তিনি কিন্তু লাকিলি বেঁচে গেছিলেন, বাউন্ডারিও পেয়ে গেছিলেন। আর এরপর মানে দেখেছিলাম ইংল্যান্ডের পেস বোলাররা তার এগেনস্টে অসংখ্য আর কি ওই আউটসাইডেজ করেছিল, একটা দুটো ক্ষেত্রে তিনি কিন্তু নিশ্চিত আউট হয়ে যেতেন যদি ওই জায়গায় স্লিপ ফিল্ডার থাকতো। তো ঋষভ পান্থ এতটাই অ্যাটাকিং ক্রিকেট খেলছিল যে কারণে তার এগেনস্টে কিন্তু ইংল্যান্ড ওই স্লিপ ফিল্ডারও মানে একটা পার্টিকুলার টাইমে দেখছিলাম রাখেনি। তো যাই হোক, ঋষভ পান্থ কিন্তু মানে ভাগ্যের বেশ সহায়তা নিয়ে তার এই ইনিংসটাকে গড়েছেন। ওই জায়গায় দেখলাম 83 বলে তিনি মানে 50 রানের গন্ডিটা টপকেছিলেন, কিন্তু 50 পাওয়ার পরই দেখলাম তিনি একবারে মানে রুদ্রমূর্তি ধারণ করলেন। মানে তারপরে 17 বলে তিনি 34টা রান তুলেছেন, মানে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বলতে পারেন। একবারে স্পিনারদেরকে জাস্ট ছাড়খাড় করে দিয়েছিলেন। শোয়েব বাশিরকে দেখলাম ওই পার্টিকুলার লং অন আর লং অফ অঞ্চল দিয়ে বড় বড় শট খেলতে তিনি কোনো রকম দ্বিধাবোধ করছিলেন না, ওই ভি জোনটাকে তিনি খুব ভালোভাবে কাজে লাগাচ্ছিলেন স্পিনারদের এগেনস্টে। পেস বোলারদের এগেনস্টেও তো ওই স্টেপ আউট করে তিনি ওই ডাউন দ্য গ্রাউন্ড ওই অঞ্চলটাকেই তো বেছে নিয়েছিলেন। অপরদিকে ওই স্টেপ আউট করে দেখছিলাম ওই কাভার, এক্সট্রা কাভার এইগুলো দিয়েও তিনি আর কি বাউন্ডারি নেগোশিয়েট করছিলেন। আর শর্ট পিচ ডেলিভারিগুলোতে পুল করতেও তিনি কোনো রকম দ্বিধাবোধ করছিলেন না। আর তার একটা মানে ইনোভেটিভ শট ওই লেট পুল, মানে যেটা তিনি একবারে শেষ মুহূর্তে আর কি ওই ব্যাটের ফেসটাকে মানে ঘোরান, যার কারণে ওই ফাইন লেগ দিয়ে তিনি মানে ওই একটা ইনোভেটিভ শট তিনি খেলে থাকেন। আর এছাড়া তার ওই ফলিং প্যাডেল স্কুপ তো রয়েছেই। সব মিলিয়ে ঋষভ পান্তের এই ইনিংসটা কিন্তু যথেষ্ট দৃষ্টিনন্দন বা যথেষ্ট এন্টারটেনিং বলতে পারেন আপনি। মানে ওই জায়গায় একেবারে তার ইনিংসটা নিখুঁত না হলেও মানে এটা আপনাকে দিন শেষে আর কি আনন্দই দেবে, ওই এন্টারটেন করেছে বলতে পারেন। তো যার ফলে 130 বলে তিনি নিজের সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন। আর সেঞ্চুরি পাওয়ার পরপরই দেখলাম তিনি আবারও ওই সেই রুদ্রমূর্তিটা ধারণ করলেন। জো রুটকে ওই একটা সেম ওভারেই তিনি 3টা বাউন্ডারি আর একটা ছক্কা মেরে মনে হচ্ছিল যেন তিনি তখন একেবারে ফ্রি লাইসেন্স পেয়ে গেছেন, প্রত্যেকটা বলকেই ফ্রি হিট হিসাবে খেলছেন। এরপর শোয়েব বাশিরকে তার ঠিক ভেরি নেক্সট ওভারে তার ওই অ্যাটাকিং অ্যাপ্রোচে আবারও একটা বড় শট খেলতে গেলেন, কিন্তু ওই লং অনে ওইখানে ফিল্ডিং করছিলেন যিনি, তার হাতে ক্যাচ দিয়ে তিনি ওই জায়গায় আউটটা হয়ে যান। 118 রানের ফ্যান্টাস্টিক ইনিংসটা তিনি খেলেছেন যখন আউট হয়েছেন। ভারতের স্কোরটা তখন 4 উইকেটে 287, যখন তিনি নেমেছিলেন তখন স্কোরটা ছিল 3 উইকেটে 92। মানে বেশ ভালো মতো একটা শক্তপোক্ত পজিশনে তিনি ভারতকে রেখে গেছিলেন যখন আর কি আউটটা হয়েছিলেন। কিন্তু তারপরে আমি বলবো ঋষভ পান্থ আরেকটু যদি দেখে শুনে খেলতেন নিজের এই ইনিংসটাকে কিন্তু অনায়াসে 150 রানের গন্ডিতে তিনি টপকে নিয়ে যেতেই পারতেন, যদি শর্ট সিলেকশনের ব্যাপারে আরেকটু সতর্ক হতেন। কিন্তু আমি মনে করি তিনি মানে যে 118 রানের ইনিংসটা খেলতে পেরেছেন এটা তার মানে ভাগ্যটা একটু ওই জায়গায় সুপ্রসন্ন ছিল বলেই তিনি এত দূর আসতে পেরেছেন কে এল রাহুলের সাথে ওই অ্যাট দ্য সেম টাইম 195 রানের জুটিটা গড়ে তুলতে পেরেছেন। আর আমি আবারও বলছি এই কে এল রাহুল আর ঋষভ পান্তের মধ্যে এই মানে ফ্যান্টাস্টিক অলমোস্ট ডাবল সেঞ্চুরি পার্টনারশিপটা যদি গড়ে না উঠতো তাহলে কিন্তু ভারতের অন্যান্য ব্যাটারদের যা কন্ট্রিবিউশন আপনি দেখছেন খুবই পুয়ার কন্ট্রিবিউশন, তাহলে কিন্তু ভারত ওই জায়গায় 100 থেকে 150-র মধ্যেই অল আউট হয়ে যেতেই পারতো, আর তাহলে কিন্তু পঞ্চম দিনে হয়তো খেলাটা নাও গড়াতে পারতো। তো স্টিল ভারত যে এখনও ম্যাচে টিকে রয়েছে, এখনও যে জয়ের একটা প্রবল আশা আমাদের বেঁচে রয়েছে, সেটা কিন্তু এই কে এল রাহুলের এই 137 রানের ফ্যান্টাস্টিক ইনিংসটা আর ঋষভ পান্তের ওই ঝোড়ো 118 রানের অমূল্য ইনিংসটার জন্যই এখনও বেঁচে রয়েছে। আর ঋষভ পান্থ এই পার্টিকুলার ইনিংসে তিনটা বিশাল ছক্কা মেরেছেন। কে এল রাহুল কোনো ছক্কা না মারলেও তিনি 18খানা যে বাউন্ডারি মেরেছেন একবারে ব্রিলিয়ান্ট টু ওয়াচ বলতে হবে, একবারে ক্রিকেটের ব্যাকরণ মেনেই তিনি প্রত্যেকটা শট নেগোশিয়েট করেছেন ওই জায়গায়। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।